ঠিক আছে, তবে গাড়িতে কিন্তু আপনার ওই অদ্ভুত গানগুলো বাজাতে পারবেন না। আমার মাথায় এমনিতেই হ্যাং হয়ে আসছে। আদ্রিয়ান হাসতে হাসতে সদর দরজার দিকে পা বাড়িয়ে বলল, গাড়ি আমার, গানও আমার হবে মিস মিমি। তবে আপনার জন্য আজ স্পেশাল কোনো মেলোডি বাজানো যেতে পারে, যাতে আপনার ওই গম্ভীর হোস্টেল আপুর মুখটা মনে পড়লে অন্তত ভয় না লাগে। জলদি আসুন। মৃত্তিকার সাবরিনা পেছন থেকে সমস্বরে চিৎকার করে উঠল। ভাইয়া, আমাদেরও কিন্তু দেরি হচ্ছে। আদ্রিয়ান আঙ্গুলে চাবি রিং ঘোরাতে ঘোরাতে বলল, আয় তোরা আয়, ঘাড়ে চেপে বস আমার আয়। সাবরিনা মুখ ভেঙিয়ে বলল, তোমার মতো বাদরের ঘাড়ে ঝোলার কোনো ইচ্ছেই আমার নেই। যাও, তুমি যাও। আদ্রিয়ান নির্বিকার ভঙ্গিমায় সম্মুখ পানে এগিয়ে যেতে বলল, তোর মতন ব্রেনলেস গাধাকেও গাড়িতে নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই, যা দূর হ। সাবরিনা ক্রোধিত হস্তে সোফায় পড়ে থাকা কুশনটা হাতে তুলে আদ্রিয়ানের দিকে ছুঁড়ে মারল। তবে ততক্ষণে আদ্রিয়ান বেরিয়ে গিয়েছে। পিচ ঢালা রাস্তার উপর আদ্রিয়ানের সাদা রঙের সেডান গাড়িটা মসৃণ গতিতে ছুটছে। আদ্রিয়ান যেমন দিলখোলাভাবে গাড়ি চালাচ্ছে, সে তুলনায় মেহসানার অবস্থা একেবারেই ভিন্ন। সে আড়ষ্ট হয়ে জানালার বাইরে তাকিয়ে আছে আর মাঝে মাঝে ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে। তার অস্থিরতা আদ্রিয়ানের তীক্ষ্ণ নজর এড়ালো না। আদ্রিয়ান এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে মিউজিক প্লেয়ারের ভলিউম সামান্য বাড়িয়ে দিল। হঠাৎই গাড়ির স্পিকারে বেজে উঠল কিশোর কুমারের সেই কালজয়ী গান, ও মেরে দিল কা চ্যান। মেহসানা ভ্রু কুচকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বিরক্তিসূচক কণ্ঠে বলল, মিস্টার সার্জেন্ট, আমি কি আপনাকে বলিনি অদ্ভুত সব গান বাজাবেন না? আমার অলরেডি লেট হয়ে যাচ্ছে, আর আপনি এই বিরহের গান ছেড়ে বসে আছেন। আদ্রিয়ান গানটা একটু না কমিয়ে বরং ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, মিস মিমি, আপনার টেস্ট তো দেখছি একদম পাড়াগাঁয়ের নব্য শিক্ষিতদের মতো। কিশোর কুমারকে গানকে আপনি অদ্ভুত বলছেন? এই গানটা আপনার ওই টকবগে মেজাজটাকে কুল করার জন্য থেরাপি হিসেবে কাজ করবে। জাস্ট রিল্যাক্স অ্যান্ড এনজয়। মেহসানা গাল ফুলিয়ে জানালার বাইরে মুখ ফিরিয়ে নিল। কিন্তু মিনিট খানেক যেতে না যেতে সে লক্ষ্য করল আদ্রিয়ানের ড্রাইভ করার ধরনটা বেশ সাবলীল। সে জ্যামের ফাঁকফোকর দিয়ে এমনভাবে গাড়ি বের করছে যে মেহসানার মনে হলো সে সত্যি সময় মতো পৌঁছে যাবে। আদ্রিয়ান হঠাৎ আর চোখে মেহসানার লাল হয়ে থাকা নাকটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা মিস মিমি, আপনার হোস্টেল আপু কি সত্যি অতটা ডেঞ্জারাস? মানে ওনাকে দেখলে কি মানুষ ভয় পাথর হয়ে যায়? আপনার অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনি কোনো ড্রাগনের গুহায় ফিরেছেন। মেহসানা মুখ ঘুরিয়ে জবাব দিল, উনি ড্রাগন না হলেও তার চেয়ে কম নন। নিয়ম আর ডিসিপ্লিনের বিষয় একদম আপনার আর্য ভাইয়ের ফিমেল ভার্সন। রাত 12টার পর আমার রুমের লাইট জ্বললে উনি পুরো এক সপ্তাহ আমাকে করিডোরে দাঁড় করিয়ে রাখতে পারেন। এবার বুঝুন। আদ্রিয়ান চোখে জলদি পাশ থেকে একটা পানির পট তুলে মেহসানার দিকে এগিয়ে দিয়ে নরম গলায় বলল, এই যে লেজেন্ডারি মিমি, পানিটা খেয়ে নিন। আর ওই ড্রাগন আপুকে বলবেন আপনার গাড়িটা চাকা পাংচার হয়েছিল আর মাঝপথেই একজন হ্যান্ডসাম সার্জেন্ট আপনাকে রেস্কিউ করেছে। আমার নাম বললে হয়তো উনি আপনার উপর একটু দয়া করবেন। মেহসানা পানিটা হাতে নিয়ে বিড়বিড় করল, সুদর্শন সার্জেন্ট, সেলফ প্রেইজ তো আপনি ভালোই করেন। আর আপনার নাম বললে উনি তো আমাকে আরও আগে বের করে দেবেন। ভাববেন কোন ব্যাটার সাথে রাতভর আড্ডা দিয়েছি। আদ্রিয়ান মিটিমিটি হেসে বলল, নট ব্যাডা, সে ডক্টর। আই এম এ ডক্টর বাই প্রফেশন অ্যান্ড এ সার্জন বাই নেচার। হসপিটালের সার্জারি টেবিলে যেমন আমি সিরিয়াস, এই স্টিয়ারিং হুইলেও আমি তেমনই প্রো। সো জাস্ট ট্রাস্ট মি। গাড়িটা যখন কাঙ্ক্ষিত গন্তব্যে থামলো, আদ্রিয়ান হঠাৎ মেহসানার দিকে ঝুঁকে এলো। মেহসানা চমকে গিয়ে সিটের সাথে লেপটে গেল। আদ্রিয়ান তার কাঁধের বেল্টটা একটু ঢিলে করে দিয়ে বলল, এত ভয় পাবেন না, আমি জাস্ট বেলটা ঠিক করে দিচ্ছিলাম। আপনার গলায় ওটা চেপে বসছিল। আর হ্যাঁ, ওই ড্রাগন আপু যদি বেশি ঝামেলা করে তবে আমাকে একটা কল দেবেন। আমি গিয়ে ওনাকে বুঝিয়ে আসবো যে আপনি আমার খুব মানে আমাদের তৃষা ভাবির বেস্ট ফ্রেন্ড। মেহসানা আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে কি যেন ভাবল। অতঃপর গাড়ি থেকে নেমে শান্ত স্বরে বলল, ধন্যবাদ, ভাড়াটা কিন্তু আমি কালকে শোধ করে দিব। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিয়ে গুনগুন করে গানের সাথে তাল মিলিয়ে বলল, রিক্সা ভাড়া, তেলের দাম আর আমার এই অমূল্য সাহচর্য, সবকিছুর সুদ কিন্তু একসাথে নেওয়া হবে মিস মিমি। রেডি থাকবেন। মেহসানা কিঞ্চিত ভ্রুকুচকে তাকাতে আদ্রিয়ান মৃদু হেসে গাড়ি স্টার্ট দিল। ধীরে ধীরে সেটি মিলিয়ে গেল হাজারো গাড়ির ভিড়ে।
মেহসান আর দাঁড়ালো না, চটজলদি ব্যাগটা ভালো করে কাঁধে তুলে ছুট লাগালো হোস্টেলের দিকে। তপ্ত দ্বিপ্রহর আজ শুকনিরকে এক নিস্তব্ধ মায়াপুরীতে পরিণত করেছে। জানালার পর্দাগুলো ঝিরিঝিরি বাতাসে দুলছে রোদ্দুরে লুকোচুরি সেথায়। হামিদা বেগমের অনুপস্থিতিতে খা খা করছে প্রাঙ্গণ। টুইঙ্কেলের ঘুমের আবহে পুরো বাড়ি যেন এক গভীর মৌনতায় নিমগ্ন, যেখানে কেবল দেয়াল ঘড়ির টিকটিক শব্দই নিথর সময় জানান দিচ্ছে। এই নির্জন দুপুরে শ্রান্ত তৃষা এখন ধীর পায়ে গোসলখানার স্নিগ্ধতার দিকে অগ্রসর হচ্ছে। বড্ড বড় ভুল হয়েছে তার। অবশ্য ভুলের জন্য নিজেকে কতটা দায়ী করা দরকার সেটা অনুমান শক্তির বাইরে তৃষার। কেননা হামিদা বেগম মৃত্তিকার সাথে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গিয়েছেন। আরে যাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। সাবরিনা তো সেই সকালে কলেজে গিয়েছে, আর মেহসানার তো তার সাথে দেখা করারও ফুরসত মেলেনি। কাল তো মেহসানার সহযোগিতায় কোনো মতে গোসলটা সেরেছিল সে, কিন্তু আজকে কি হবে? তার উপর সকালবেলায় হামিদা বেগম চুপচুপ করে তেল মালিশ করেছে তার মাথায়। এখন শ্যাম্পু না করতে পারলে সারাদিন অস্বস্তি লাগবে তার। এগুলো ভাবতে ভাবতে গোসলখানায় প্রবেশ করলো তৃষা। নিস্তব্ধ এই দ্বিপ্রহরে বাথরুমে শ্বেত পাথরের মেঝেতে পানির ঝিরিঝিরি শব্দ এক অন্যরকম মাদকতা তৈরি করছে। তৃষা অনেকক্ষণ ধরে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল গোসলটা করবে কিনা, কিন্তু মাথার চটচটে তেলের অস্বস্তি তাকে শেষমেশ শাওয়ারের নিচেই টেনে এনেছে। তার ডান হাতটা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকলেও নড়াচড়া করাটা দুঃসাধ্য। সে কোনো মতে বাম হাত দিয়ে কামিজের বোতামগুলো খোলার চেষ্টা করছে, কিন্তু বারবার পিছলে যাচ্ছে ভিজে যাওয়া আঙ্গুলগুলো। শাওয়ারের ঝাপটা সরাসরি তার গায়ে পড়তে আকাশি রঙের পাতলা কামিজটা শরীরের সাথে লেপ্টে গেল। পানির প্রতিটা কণা যেন তৃষার অবয়বকে আরো স্পষ্ট করে তুলছে। আর্য কিছু ফাইল নিতে ড্রয়িং রুমে এসেছিল, কিন্তু বাথরুম থেকে আসা পানি তোর আর এক অদ্ভুত শব্দ শুনে তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সে ভাবলো তৃষা হয়তো আবার কোনো বিপদ ঘটিয়েছে। আর্য দ্রুত পায়ে তৃষার রুমের অ্যাটাচ বাথরুমের দরজার সামনে এসে দাঁড়ালো। সে বেশ কয়েকবার নক করে গম্ভীর স্বরে ডাকলো, তৃষা, আর ওকে? ভিতরে এমন শব্দ হলো কেন? তৃষা শাওয়ারের শব্দের কারণে ঠিকমতো শুনতে পায়নি। সে তখন নিজের ভিজে যাওয়া ওড়নাটা এক হাত দিয়ে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে। আর্য উত্তর না পেয়ে কিছুটা শঙ্কিত হলো। সে দরজার নবটা ঘোরানোর চেষ্টা করতেই দেখলো ওটা ঠিকমতো লক হয়নি। সামান্য চাপ দিতে পাল্লাটা নিঃশব্দে খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই আর্যের চোখের সামনে যেন এক অপার্থিব দৃশ্য উন্মোচিত হলো। শাওয়ারের রূপলো পানির নিচে দাঁড়িয়ে আছে মায়াবী জলপরি তৃষা। আর ভিজে যাওয়া কামিজ তার শরীরের ভাঁজগুলো এক অদ্ভুত শৈল্পিক রূপ দিয়েছে। ভেজা চুলগুলো পিঠ বেয়ে কোমর পর্যন্ত নেমে এসেছে, যেখানে থেকে মুক্ত দানার ন্যায় ঝরছে পানির ধারা। তৃষা আর্যকে দেখতে বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। থরথরিয়ে কেঁপে উঠল কায়া। তার হাত থেকে সাবান ছিটকে মেঝেতে পড়ে গেল। আর্যর মস্তিষ্ক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। তার সেই পেশাদারি চোখের মণিগুলো আজ এক অদ্ভুত অনুভূতির তাড়নায় স্থির হয়ে রইল। তৃষা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। আর্য মুহূর্তে হিতাহিত জ্ঞান ফিরে পেয়ে দ্রুত পিছনে ফিরে দাঁড়ালো। তার বুকটা তখন অবাধ্যভাবে ধুকপুক করছে। সে কাঁপা কাঁপা স্বরে বলল, আই এম এক্সট্রিমলি সরি। আমি আমি আসলে শব্দ শুনে প্যানিকড হয়ে গেছিলাম। দরজাটা নক ছিল না। আই থট সামথিং ইজ রং। তৃষা তখনও কাঁপছিল। সে বাম হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করতে গিয়ে বিপত্তিটা ঘটল। মেঝের উপর পড়ে থাকা পিচ্ছিল সাবান আর পানির স্রোতে তার ভারসাম্য হারালো। তৃষা চিৎকার করার সুযোগ পাওয়ার আগেই সজোরে পিছলে গেল। আর্তনাদ সূচক শব্দটা কর্ণকুহরে পৌঁছাতে আর্য তৎক্ষণাৎ জলদি পায়ে ভেতরে প্রবেশ করলো। নীতি নৈতিকতার সব দেয়াল ভেঙে মুহূর্তে তৃষাকে আগলে ধরল। তৃষা পড়ার ঠিক আগ মুহূর্তে আর্যর বলিষ্ঠ দুই বাহুর বন্ধনে নিজেকে আবিষ্কার করলো। আর্য সাদা শার্টটা তৃষার ভেজা শরীরের সংস্পর্শে এই মুহূর্তে ভিজে একাকার হয়ে যাচ্ছে। আর্য তৃষাকে একদম বুকের কাছে টেনে নিয়ে ফিসফিস করে ধমকে সুরে বলল, আপনার এই ক্লামজি বিহেভিয়ার কি কোনোদিনও থামবে না? এক হাত অখোঁজে নিয়ে একা গোসল করতে আসা মানে কি? আপনি কি সত্যি নিজেকে সুপারম্যান ভাবেন, নাকি স্রেফ আমাকে পাগল করার শপথ নিয়েছেন? তৃষা আর্যর বুকের ধুকপুকানি স্পষ্ট অনুভব করতে পারছে। আর্যর গায়ে সে কাস্টল পারফিউমের সুবাস আর পানির স্নিগ্ধতা মিলে এক অদ্ভুত রসায়ন তৈরি করেছে। সে আর্যর দিকে তাকিয়ে দেখলো আর্যর চোখে কি যেন মিশে আছে, আর তার কপাল বেয়ে জল ঝরছে তৃষার উপর। তৃষা কুণ্ঠিত কণ্ঠে ম্লান স্বরে বলল, আমি তো জানতাম না আপনি এই সময় বাড়ি আসবেন, আর আমার চুলগুলো খুব চটচট করছিল। আর্য তৃষাকে খুব সাবধানে ছেড়ে দিয়ে তাকে বাথরুমের ছোট টুলটার উপর বসিয়ে দিল। সে জানে এই অবস্থায় তৃষাকে একা ফেলে যাওয়া মানেই বড় কোনো দুর্ঘটনা। সে শাওয়ারের নবটা কমিয়ে দিয়ে ধীর স্থির পায়ে এগিয়ে এলো। লুক অ্যাট মি তৃষা, দেয়ার ইজ নাথিং টু বি এমব্রেসড। আপনার এই জেদটা কমাতে হলে আমাকে ইনভলভ হতে হবে। আপনি যা চোখ বন্ধ করে বসে থাকুন। তৃষা থতমত খেয়ে বলল। আপনি কি করছেন? আর্য কোনো উত্তর না দিয়ে সেলফ থেকে শ্যাম্পুর বোতলটা হাতে নিল। সে অত্যন্ত কোমলতার সাথে তৃষার ভেজা চুলে শ্যাম্পু মাখাতে শুরু করলো। আর্য দীর্ঘ আঙ্গুলগুলো যখন তৃষার মাথার তালুতে আলতো করে মেসেজ করছিল, তৃষার মনে হলো তার শরীরের সমস্ত ব্যথা এক নিমিষে বিলীন হয়ে যাচ্ছে। আর্যর মতো একজন রাশভারী ক্যাপ্টেন আজ তার চুলে সেবা করছে ভাবতে তৃষার ক্ষীণ ও কায়ায় এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে স্পষ্ট টের পাচ্ছে
যন্ত্রের অস্থির নৃত্য। আর্য অত্যন্ত সন্তর্পণে তৃষার চুলে লেগে থাকা শ্যাম্পুর শেষ অংশটুকু ধুয়ে দিয়ে শাওয়ারের নবটা ঘুরিয়ে দিল। ও শ্যাম্পুর ফেনাগুলো ধুয়ে দেওয়ার সময় ভীষণ সতর্ক ছিল যাতে তৃষার ব্যান্ডেজ করা হাতটা না ভিজে। তবে জলধার নামতে এই মুহূর্তে সেই ঝিরিঝিরি শব্দ থেমে গিয়ে গভীর নিস্তব্ধতা নেমে এলো, যেখানে কেবল দুজনের নিঃশ্বাসের শব্দই প্রধান। সে তোয়ালের এক প্রান্ত দিয়ে তৃষার মুখটা মুছে দিয়ে শান্ত স্বরে বলল, I know it's be quiet for you, but I have no other voice. So, don't take it otherwise. তবে নেক্সট টাইম এমন পাগলামি করার আগে অন্তত আমাকে একটা কনফার্ম করবেন। ইটস দ্যাট ক্লিয়ার? তৃষা চোখ মেলে আর্যর ভিজে যাওয়া শার্টটার দিকে তাকালো। আর্য সুঠাম দেহের পেশিগুলো সেই ভিজে কাপড়ের নিচে খেলা করছে। সে নিচু স্বরে বলল, থ্যাংক ইউ, বাট আপনার শার্টটা পুরো ভিজে গেছে আমার জন্য। আর্য তৃষার দিকে না চেয়ে মৃদু স্বরে বলল, শার্ট শুকিয়ে যাবে তৃষা, কিন্তু আপনার কোনো ক্ষতি হলে আমার এই ড্যামেজ কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে। এখন চটপট বের হন, ঠান্ডা লেগে যাবে। পরন্ত বিকেলের মিঠে রোদ্দুর কিঞ্চিত মৃতপ্রায় হয়ে ঝুলে আছে দুলোক গাত্রে। সূর্যমণির ডুবি ডুবি ভাব। হামিদা বেগমরা এসে পৌঁছেছে কিছুক্ষণ হলো। এসেই তিনি আগে শুনেছেন তৃষার গোসলের ব্যাপারে, কিন্তু আর্য নিজেই সেই দিকটা সামলেছে শুনে বর্তমানে নিশ্চিন্ত তিনি। দুপুরের জন্য হামিদা বেগম নিজেই রান্না করে রেখে গিয়েছিলেন, তাই খাওয়া দাওয়ার বিষয়ে আর জিজ্ঞাসাবাদ না করে ক্লান্ত শ্রান্ত শরীরটাকে একটু বিশ্রাম দিতে তিনি প্রবেশ করেছেন কক্ষে। টুইঙ্কেলের পিছু পিছু এক প্রকার ছুটে চলছে তৃষা। বাম হাতে টুইঙ্কেলের বিকালের খাবার, কোমর ছড়ানো কেশরাজ এখনো জলসিক্ত, বাঁধনহারা সেগুলো বিক্ষিপ্ত হয়ে উঠছে অবাধ্য বাতাসে। নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছে টুইঙ্কেলের প্রাণবন্ত রিনরিনে হাসির ধ্বনি আর তৃষার কথার কলতান। অমন করে না, একটু খেয়ে নাও, জাস্ট ওয়ান কিউটি। টুইঙ্কেল ওভাবে ছুটতে ছুটতে বলল, Catch me, Bunny. Catch me if you can. খিলখিলি হেসে কথাগুলো বলতে বলতে ফের ছুট লাগালো অসহায় তৃষা। সামান্য সঞ্চালনে ব্যথাতুর হাতটা নাড়িয়ে পুনরায় ছুটল ওর পিছু পিছু। কিছুক্ষণ অতিবাহিত হতেই বা তৃষা নিজের ব্যথার কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়ে পূর্বের ন্যায় চঞ্চল ভঙ্গিমায় দৌড় দিল টুইঙ্কেলকে ধরতে। বেমালুম ভুলে গেল নিজের ভঙ্গুর হাতখানার কথা। তবে ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে চায় সাগর সেদিকে শুকিয়ে যায়, তৃষার সাথে ঠিক তেমনটাই হলো। তৃষা টুইঙ্কেলকে ধরেই ফেলেছিল প্রায়, কিন্তু তখনই ঘটল বিপত্তি। ঈষৎ পিচ্ছিলতায় পা ফসকে পড়তে গেল সে। সামান্য আর্তনাদ সূচক শব্দ বেরিয়ে আসছিল কণ্ঠস্বাদ থেকে। তবে তার ক্ষীণ কায়া ভূমি স্পর্শ করা ঠিক আগ মুহূর্তে একজোড়া শক্ত হাতের বাহুবন্ধনে নিজেকে আবিষ্কার করল তৃষা। ভয়ে খিচে রাখা আখিদয় মেলল পিটপিটিয়ে। সঙ্গে সঙ্গে সম্মুখে দৃশ্যমান হলো আর্যর রাগী মুখায়াবব। সে তপ্ত দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে তার দিকে। তৃষা পড়া থেকে বেঁচে গিয়ে শুক্রিয়া আদায় করতে যাওয়ার পরিবর্তে আর্য সে অগ্নিদৃষ্টিতে শুকনো ঢোক গিলল। আর্যকে অতি সন্তর্পণে দাঁড় করিয়ে পর মুহূর্তে অগ্নিশর্মা হয়ে বলল, আর ইউ ক্রেজি? আর্যর কঠোর কণ্ঠে ভয়ে কিঞ্চিত কম্পিত হলো তৃষার কায়া। ও আমতা আমতা করে কিছু বলবে তার আগে আর্য ওর কোমল বাহুদয় বেশ বেগে নাড়িয়ে বলল, আনসার মি স্টুপিড গার্ল। এইভাবে ছোটাছুটি করলে কেন? তৃষা শুকনো ঢোক গিলে বলল। আমার লাগছে। আর্য না থেমে আরো দ্বিগুণ তেজে চিৎকার করে বলল, এখন ব্যথা লেগেছে? যদি আবার পড়ে যেতে তখন? তখন কি হতো? একবারও ভেবে দেখেছো ইডিয়েট? রাগের তোপে সম্বোধন হারিয়ে ফেলেছে আর্য। তবে সেদিকে জন্যে ভ্রুক্ষেপ নেই ওর। এদিকে আর্যর কণ্ঠে সেই তপ্ত গর্জন যেন তৃষার কর্ণকুহরে সজোরে আঘাত করল। ওর সারা শরীরে এক অজানা আশঙ্কায় রিরি করে উঠল। আর্যর দু চোখে তখন আগ্নেয়গিরির লাভা। সেই আগুনের আঁচ তৃষার কোমল মুখশ্রীতে এসে লাগছে। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? নিজেকে কি এখনো সেই ছোট্ট বাচ্চা ভাবো যে যখন খুশি যেটা খুশি হুটহাট করবে? একবারও কেউ ড্যামেজ হাটটার কথা মাথায় আসেনি? আর ইউ হ্যাভেন রিলে? আর্যর এই রুদ্রমূর্তি তৃষার সম্পূর্ণ অচেনা। স্বভাবতই ওর দু চোখ বেয়ে নোনা জলের ধারা গড়িয়ে নামলো টপটপ করে। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে ব্যথায়। আর্য যেন আজ সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ও তৃষার অতি নিকটে এসে দাঁত কিরমির করে বলতে লাগলো, তোমাকে কি 24 ঘন্টা চোখে চোখে রাখতে হবে? এই যে ব্যথায় কাতারছিল কিছুক্ষণ আগে, সেই হুশ কোথায় গেল তোমার? ইডিএসি আর কাকে বলে? তুমি কি বোঝো না তোমার একটু এদিক সেদিক হলে বাকিদের উপর দিয়ে কি ঝড় বয়ে যায়? স্রেফ নিজের কেয়ারলেসের জন্য তুমি আজ আবার একটা বড় ইনজুরির মুখে ছিলে। হাউ কুড উড বি সো ইরেসপসিবল? আর্যর রাগের আড়ালে যে গভীর উৎকণ্ঠা আরেক বুক হাহাকার লুকানো ছিল তা তৃষার অবুঝ মন ধরতে পারল না। ও শুধু দেখলো অপর প্রান্তের মানুষটার কঠোর রূপ। ততক্ষণে তৃষার কান্নার বেগ বেড়ে গিয়েছে। ঠিক এই সময় ড্রয়িং রুমে হইচই শুনে ঘর থেকে বেরিয়ে এলেন হামিদা বেগম। তার পিছু পিছু আতঙ্কিত মুখে সাবরিনার মৃত্তিকাকেও দেখা গেল। হামিদা বেগম বিস্ময়ে হতবাক হয়ে বললেন, কি হয়েছে আর্য? এভাবে চেঁচানি দিচ্ছ কেন বাবা?
কিন্তু আর্য যেন তখন ঘোরের মধ্যে তৃষাকে শাসন করতে করতে এক প্রকার নিজের বুকের কাছে টেনে নিয়েছিল অজান্তে। ওর বলিষ্ঠ বাহুবন্ধনে তৃষার ক্ষীণকায়া তখনও থরথর করে কাঁপছে। ওর বিরামহীন অশ্রুধারা আর্য শার্টের উপরিভাগ সিক্ত করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ছোট্ট টুইঙ্কেল তার দুই খুদে হাত কোমরে রেখে ভ্রুকুচকে বীর দর্পে এগিয়ে এলো আর্যর দিকে। ওর বাবার এই রণচণ্ডী রূপ দেখেও বিন্দুমাত্র না দমে বেশ জোর গলায় বলল, স্টপ ইট বাবা, তুমি কেন বাণীকে এভাবে বকছো? বাণী তো আমার সাথে খেলছিল, তুমি খুব পচা। তুমি বাণীকে সরি বলো এখনই। হামিদা বেগম এগিয়ে এসে আর্যর হাত থেকে তৃষাকে এক প্রকার ছাড়িয়ে নিলেন। তৃষা তখন ডুকরে কেঁদে উঠে হামিদা বেগমের আঁচল আঁকড়ে ধরল। হামিদা বেগম আর্যর দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বললেন, আহ আর্য, মেয়েটা এমনিতে ব্যথায় কাহিল, তার উপর তো বাচ্চা মানুষ, তুমি এভাবে ওকে সবার সামনে বকছো কেন? একটু তো বিবেচনা করবে। আর্য এবার যেন সম্বিত ফিরে পেল। ওর বুকটা তখনও ধুকপুক করছে সেই ভয়াবহ পতনের দৃশ্য কল্পনা করে। ও সবার দিকে একবার শূন্য দৃষ্টিতে তাকালো, তারপর কোনো উত্তর না দিয়ে এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল। তারপর কারো কোনো কথা তোয়াক্কা না করে ধুপধাপ পা ফেলে ওখান থেকে চলে গেল। ওর চলে যাওয়ার শব্দে যেন ড্রয়িং রুমের নিস্তব্ধতা আরো ঘনীভূত হলো। হামিদা বেগম তৃষার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, একটু তো বিবেচনা করবে। কাঁদিস না মা, ও তোকে আগলে রাখতে চাই বলেই হয়তো রাগের মাথায় ওরকম করে ফেলেছে। ও তো চিরকালই একটু খ্যাপাটে। তৃষা চোখে জল মুছে ধরা গলায় হামিদা বেগমের দিকে চাইল। ওর কম্পিত ওষ্ঠাধর থেকে কেবল এটুকুই নির্গত হলো, চাচিমা, আমি তো কেবল টুইঙ্কেলকে খাওয়াতে চেয়েছিলাম। হামিদা বেগম ওর চিবুক ছুঁয়ে সান্ত্বনা দিয়ে বললেন, বুঝেছি রে মা, তুমি ঘরে চলো, একটু বিশ্রাম নিলে মনটা শান্ত হবে। অতঃপর সাবরিনার মৃত্তিকার দুপাশ থেকে তৃষাকে আগলে ধরল। ড্রয়িং রুমের আধুনিক অন্দরসজ্জা পেরিয়ে ওরা ওকে নিয়ে চলল শোবার ঘরের দিকে। মেঝের পালিশ করা ইতালিয়ান মার্বেল পাথরে বিকেলের ম্লান আলো পড়ে এক মায়াবী আভা তৈরি করেছে। ওরা তৃষাকে ওর শয়নকক্ষে নিয়ে বসালো। সাবরিনা আলতো করে তৃষার ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়ে বলল, ভাবি, তুমি আর্য ভাইয়ের ওপর রাগ করো না। উনি তোমাকে ওভাবে পড়ে যেতে দেখে একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ওদের জোরাজোরিতে তৃষা বিছানায় শুল থেকে, তবে ওর মন পড়ে রইল অন্য কোথাও। ও সিলিং ফ্যানের মৃদু ঘূর্ণনের দিকে চেয়ে রইল নিষ্পলক। ওর কানে তখনও আর্য সেই তপ্ত শাসনে সুরটা অনুরণিত হচ্ছিল। সাবরিনা কক্ষের গুমট ভাব কাটাতে বলল, ওহ ভাবি, আর্য ভাইয়ের চিল্লাচিল্লি শুনে মনে হচ্ছিল ড্রয়িং রুমে বুঝি কোনো সাইক্লোন ঢুকেছে। লোকটা যেমন কেয়ারিং তেমন একটা আস্ত অ্যাংরি বার্ড। তুমি একটু মন খারাপ করো না তো। মৃত্তিকা পাশ থেকেই ফোরন কাটল। একদম, ভাইয়ার ওই ক্যাপ্টেনগিরি শুধু জাহাজেই দেখালে হয়, বাড়ির ভেতর দেখালে কার ভালো লাগে বলো? ভাবি, তুমি বরং ভাবো, ভাইয়া তোমাকে কোলে তুলে ধরার জন্য ওভাবে দৌড়ে এসেছিল। রোমান্টিক না ব্যাপারটা? তৃষা ফ্যাকাশে হেসে মুখ ফিরিয়ে নিল। ঠিক সেই মুহূর্তে সাবরিনার পাশে থাকা ফোনটা সজোরে কেঁপে উঠল। ভাইব্রেশনের শব্দে ঘরটা যেন একটু কেঁপে উঠল। সাবরিনা তড়িঘড়ি করে ফোনটা হাতে নিতে ওর চোখের মনি দুটো চঞ্চল হয়ে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেই ও কেমন যেন কুকড়ে গেল। মৃত্তিকা কৌতূহলী হয়ে ঘাড় কাত করে উকি দেওয়ার চেষ্টা করতে সাবরিনা এক ঝটকায় ফোনটা বুকের কাছে জড়িয়ে ধরল। ওর চেহারায় এক লহমায় রাজ্যের অপ্রস্তুত ভাব ফুটে উঠল। আরে একটা ইম্পর্টেন্ট কল, আমি জাস্ট বাইরে থেকে আসছি। কথাটা শেষ করে সাবরিনা উত্তরের অপেক্ষা না করে রুম থেকে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। মৃত্তিকা ভ্রুকুচকে সাবরিনা যাওয়ার পথের দিকে চেয়ে রইল। তৃষাও একটু অবাক হলো সাবরিনার এমন হন্তদন্ত ভাব দেখে। মিনিট পাঁচেক পর সাবরিনা রুমে ফিরে এলো। ওর গাল দুটো একটু লালচে হয়ে আছে, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। তবেও সেটা ঢাকার চেষ্টা করে বেশ গম্ভীর হয়ে বসলো। মৃত্তিকা ওর দিকে চোখ সরু করে তাকিয়ে বাঁকা হাসলো। কি রে আপু, এতক্ষণ কার সাথে ফুসুর ফুসুর চলছিল করিডোরে? আমি কি খুব ভুল দেখছি নাকি ফোনের স্ক্রিনে আর দিয়ে একটা নাম জলজল করছিল? সাবরিনা থতমত খেয়ে চুলে হাত বুলিয়ে বলল, কি যাতা বলছিস? ধ্যাত, কলেজের এক ফ্রেন্ড করেছিল, নোটস নিয়ে কথা বলছিল। মৃত্তিকা এবার আরো এক ধাপ এগিয়ে এলো। সে তৃষার দিকে তাকিয়ে চোখ টিপে সাবরিনাকে বলল, নোটস নাকি রায়াত ভাই কল করেছিল? ওই যে যার কথা তুমি কাল রাতে ডায়েরিতে লিখছিলে? সাবরিনা এবার রীতিমতো ধমক দিয়ে উঠল। মৃত্তিকা, একদম ফালতু কথা বলবি না। রায়াত ভাই তো কেবলই কানাডা থেকে ফিরল। উনি কলেজের সিনিয়র,
আর কালকের ফাংশনে সেলফ দেখা হয়েছিল। উহ, তৃষা এবার বিস্ময় ভরা চোখে সাবরিনার দিকে তাকিয়ে বলল। রায়াত মানে? মৃত্তিকা হেসে কুটিপাটি হয়ে বলল। আরে ভাবি, রায়াত ভাই হচ্ছে আমার আপুর হা 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 মানে ওই সিনিয়র ছেলে আর কি। এখন তো পুরো কানাডিয়ান হিরো হয়ে ফিরেছে, তার উপরে আমাদের ইংলিশ টিচারের ছেলে। তো আজকে আমাদের স্কুলে ফাংশনে এসেছিল। সাবরিনা আপু তো ওনার কথা বলতে গিয়ে লজ্জায় লাল আপেল হয়ে যাচ্ছিল বারবার। সাবরিনা লজ্জিত হয়ে মৃত্তিকাকে একটা চিমটি কেটে বলল। একদম থামবি তুই মৃত্তিকা। ওনার সাথে আমার সেলফ কালকের গেট টুগেদারে পরিচয় হয়েছে আবারও। উনি একটু হেল্প চেয়েছিলেন লাইব্রেরিতে নিয়ে, ব্যাস। এর মধ্যে রোমান্স খোঁজা তোর স্কুলের বাচ্চাদের কাজ, আমাদের কলেজের লেভেলের না। তৃষা ওদের এই খুনসুটি দেখে নিজের কষ্টটা কিছুটা ভুলে গেল। সে মুচকি হেসে বলল। তার রণদিনী আমার কার সাথে এত গোপন আলাপ করে সেটা জানার অধিকার তো ভাবি হিসেবে আমার আছে। সাবরিনা তৃষার হাত জড়িয়ে ধরে আদুরে স্বরে বলল। আরে ভাবি, এখনো কিছুই হয়নি, সময় হলে সব জানাবো। আপাতত আর্য ভাইয়ার ওই খ্যাপাটে মেজাজ থেকে তুমি আমাকে কি করে বাঁচাবে সেটা নিয়ে ভাবো তো। ওদের তিনজনের হাসাহাসিতে শয়নকক্ষের পরিবেশটা আবারও প্রাণবন্ত হয়ে উঠল। কক্ষের মায়াবী আলোয় ভাবি ননদের এই হৃদ্যতা অন্য রকম এক ছবি ফুটিয়ে তুলল স্বপ্নীরের অন্তরালে। তিন মূর্তির আড্ডাটায় হঠাৎই এক ক্ষুদে ঝড়ের প্রবেশ ঘটল। দরজার পর্দা ঠেলে টুইঙ্কেল ভেতরে ঢুকলো। ওর ছোট ছোট হাতে একটা বড় চকলেট বারের প্যাকেট। ওর গোলুমলু মুখটা এখনো আর্যর উপর রাগে থমথমে। সাবরিনার মৃত্তিকার হাসাহাসি থামিয়ে টুইঙ্কেল সোজা গিয়ে তৃষার কোলে ঝাঁপিয়ে পড়ল। বানি, তুমি পচা পাপার কথা শুনো আর কাঁদবে না তো। দেখো, আমি পাপার ড্রয়ার থেকে তোমার জন্য সবচেয়ে বড় চকলেটটা চুরি করে এনেছি। টুইঙ্কেলের এই চৌর্যবৃত্তির কথা শুনে সাবরিনার মৃত্তিকা হো হো করে হেসে উঠল। তৃষা টুইঙ্কেলের কপালে একটা চুমু খেয়ে বলল। পাপা দেখলে তো বকবে শোনা, তুমি ওটা ওনার ড্রয়ারে রেখে আসো। টুইঙ্কেল নাক কুচকে জেদি গলায় বলল। একদম না, পাপা তোমাকে বকেছে, তাই এখন পাপা সব পচা জিনিস আমাদের। জানো বানি, আমি না পাপাকে একটা পানিশমেন্ট দিয়েছি। পাপা যখন সোফায় বসে ফাইল দেখছিল, আমি পাপার ল্যাপটপের উপর আমার স্টিকার লাগিয়ে দিয়েছি। এখন পাপাকে দেখতে পুরো একটা বিড়াল ছানা লাগছে। মৃত্তিকা হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল। ওরে খোদা, আশ্চর্য ভাইয়ের 4 লাখ টাকার ল্যাপটপে ওরে খোদা, আশ্চর্য ভাইয়ের 4 লাখ টাকার ল্যাপটপে স্টিকার। টুইঙ্কেল, তুই তো দেখি আমাদের হয়ে সব প্রতিশোধ নিয়ে নিয়েছিস। টুইঙ্কেল গর্বিত ভঙ্গিতে বুক ফুলিয়ে বলল। আমি তো আরও বড় পানিশমেন্ট দিব। পাপা যখন রাতে ঘুমোবে, আমি পাপার শার্টের ভেতর পানি ঢেলে দেব, দেখবে কেমন মজা হয়। টুইঙ্কেলের এমন প্রতিশোধ পরায়ণ কথাবার্তা হেসে কুটি কুটি হলো সকলে। না চাইতেও হাসলো তৃষা। আর তৃষাকে হাসতে দেখে হাসি ফুটলো টুইঙ্কেলের গম্ভীর হয়ে থাকা তুলতুলে মুখায়বব। ও তৃষার চোয়ালে শব্দ করে চুমু খেয়ে বলল। তুমি কখনো কাঁদবে না তো বানি? তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে, কিন্তু কাঁদলে পচা মেয়েদের মতো লাগে। তৃষাও টুইঙ্কেলের চুমু খেয়ে বলল। আচ্ছা কিউটি পাই, বানি আর কখনো কাঁদবে না। টুইঙ্কেল ওর কনিষ্ঠ আঙ্গুলটা তৃষার দিকে এগিয়ে দিয়ে বলল। প্রমিস তো? তৃষার কনিষ্ঠ আঙ্গুল বাঁকিয়ে টুইঙ্কেলের এগিয়ে রাখা তুলতুলে আঙ্গুলটা ছুঁয়ে বলল। পিঙ্কি প্রমিস। শুকনীরের উপর দিয়ে সন্ধ্যার মায়াবী আধার ঘনিয়ে এসেছে। নীল আকাশের বুক চিরে তখন কেবলই 2-1টি তারার ঝিলিক দেখা যাচ্ছে। ড্রয়িং রুমে আজ সেই পরিচিত প্রাণবন্ত আড্ডা সুরটা বড্ড অনুপস্থিত। নৈশভোজের সময় টেবিলে একরাশ নীরবতা জেঁকে বসেছে। ঝাড় লণ্ঠনের হলদেটে আলোয় এই ডাইনিং টেবিলের রূপালী বাসনগুলো বিকেলে সে বিষণ্ণতার ছাপ লেগে আছে। টেবিলে সবার উপস্থিতি থাকলেও কেবল একটি চেয়ার শূন্য। তৃষার সেই শূন্য আসনটি যেন আর্যর চোখের সামনে এক মস্ত বড় প্রশ্নবোধক হয়ে বিচ্ছে। সাবরিনার মৃত্তিকা আজ বড্ড চুপচাপ। টুইঙ্কেল তার প্লেটে ভাতের দানাগুলো নিয়ে কেবল খুঁচিয়ে চলছে। ওর গোল গোল চোখ দুটো এখনো অভিমানে লাল।
আর্য নিজের প্লেটে খাবার তুলে নিল, এক লোকমা মুখে তোলার সাহস পেল না। তার অবচেতন মন বারবার সেই বিকেলের দৃশ্যটার পুনরাবৃত্তি ঘটিয়ে চলেছে। তৃষার কান্নাসিক্ত মুখ আর কম্পিত ওষ্ঠাধর যেন তার বুকের বা পাশে এক বিচিত্র যন্ত্রণা সৃষ্টি করছে। আর্য নীরবতা ভেঙে হামিদা বেগমের দিকে তাকিয়ে অত্যন্ত নিচু স্বরে জিজ্ঞাসা করল, চাচিমা, তৃষা কোথায়? হামিদা বেগম ভাতের লোকমা মুখে দিতে গিয়েও থেমে গেলেন। তার মুখাবয়বে একরাশ গাম্ভীর্য। তিনি বেশ রুক্ষ স্বরে উত্তর দিলেন, মেয়েটা ঘরে দরজা দিয়ে শুয়ে আছে। আমি ডেকেছিলাম, ও বলল ওর নাকি খিদে নেই, শরীরেও নাকি জোত লাগছে না। খাবে বা কি করে? যে শাসনের তোড়ে ওর মনটাই ভেঙে চুরমার হয়ে গেছে, সেখানে পেটের খিদের কথা মনে থাকে? চাচিমার এই কড়া কথাগুলো তীরের মতো আর্যর বুকে বিঁধল। সে এবার টুইঙ্কেলের দিকে চাইল। টুইঙ্কেল ওর দিকে এক ঝলক তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। আর্য ওর গাল ছুতে যেতে টুইঙ্কেল কাঁধ ঝাঁকিয়ে সরে বসল। পাপা, তুমি আমাকে ডাকবে না। তুমি বানিকে কাঁদিয়েছ। তুমি ভেরি ভেরি ব্যাড। আমি তোমার সাথে কোনো কথা বলবো না। আর্য দীর্ঘশ্বাস ফেলে নিজের প্লেটটা একপাশে সরিয়ে রাখল। সে বুঝতে পারছে আজ এই বাড়িতে সে এক ঘরে হয়ে পড়েছে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হামিদা বেগমকে বলল, চাচিমা, তৃষার খাবারটা একটা প্লেটে বেড়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। হামিদা বেগম কথা না বলে গজগজ করতে করতে প্লেটে খাবার বেড়ে দিলেন। তবে প্লেটটা আর্যর হাতে দেওয়ার সময় তিনি একবার ওর দিকে তাকালেন না। আর্য নিজের প্লেটটা ডাইনিংয়ে ফেলে রেখে তৃষার খাবারের প্লেটটা হাতে নিয়ে ধীর পায়ে দোতলার করিডোরের দিকে এগোতে লাগলো। উপস্থিত সকলে একমনে চেয়ে রইল ওর প্রস্থান পথের দিকে। তৃষার ঘরের দরজার সামনে এসে সে থামল। ঘরের ভেতর কোনো আলো জ্বলছে না, কেবল জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো মেঝেতে এক ফালি সাদা কার্পেট বিছিয়ে রেখেছে। আর্যর হাতটা দরজার কপাটে উঠতে গিয়েও থমকে গেল। এককালের অকুতভয় ক্যাপ্টেন আজ এক চিলতে মেলি অভিমানের কাছে নিজেকে বড্ড অসহায় বোধ করছে। সে মৃদু শব্দে দরজায় নক করল। ভেতর থেকে কোনো সাড়া নেই। আর্য পুনরায় নক করে শান্ত গলায় ডাকল, তৃষা, দরজাটা খুলুন, আমি খাবার নিয়ে এসেছি। মিনিট খানেক পর ভেতর থেকে এক ক্ষীণ আর ভেজা কণ্ঠস্বর ভেসে এলো, আমি খাবো না, আপনি যান এখান থেকে। আর্যর চোয়ালটা শক্ত হলো। সে দরজার হাতলে চাপ দিতে দেখলো ওটা লক করা নেই। সে সন্তর্পণে ভেতরে প্রবেশ করলো। বিছানায় এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে তৃষা। আর্য সুইচ অন করে আলো জ্বালালো। মুহূর্তে উজ্জ্বল হলো, উদ্ভাসিত হলো কক্ষ জুড়ে। হঠাৎ তীব্র আলোক ঝলকানিতে চোখ খিচে বন্ধ করে নিল তৃষা। আর্য তৃষার একদম কাছে গিয়ে বসলো। ওর মাথায় হাত দিতে গিয়েও সে হাতটা গুটিয়ে নিল। সে অত্যন্ত সংবেদনশীল স্বরে বলল, এভাবে না খেয়ে থাকলে ওষুধগুলো কাজ করবে না, উঠে বসুন। অপর পাশ থেকে কোনো জবাব না আসায় আর্য ফের ধীর স্থির কণ্ঠে বলল, তৃষা, এভাবে দেয়ালের সাথে অভিমান করে ক্যালোরি লস করা কি সম্ভব? আপনার বডি এখন হিলিং মুডে আছে। এই সময়টা স্টোরিং আপনার জন্য, একটা লাক্সারি ছাড়া আর কিছুই না। তৃষা চট করে উঠে বসলো না, তবে ওপাশ থেকেই নাক টেনে উত্তর দিল, আপনি তো বলেছিলেন আমি ইডিয়েট, আমি কেয়ারলেস। তো একজন ইডিয়েটের সাথে খাবার নিয়ে এত সময় নষ্ট করার কি দরকার? বিকজ আপনার সেই সেলফ ডিস্ট্রাকশন মুডটা আমি সহ্য করতে পারছি না। লজিক্যালি চিন্তা করুন, বিকেলের ওই ইনসিডেন্ট। আপনার হাতটা যদি আরো ডিসপ্লেট হতো, তবে আমাকে আপনাকে হাসপাতালে বয়ে নিয়ে যেতে হতো। আমি কি সেই এক্সট্রা খাটুনিটা চাইবো বলুন? তৃষা এবার এক ঝটকায় উঠে বসলো। ওর চোখের কোণগুলো লাল আর বিক্ষিপ্ত চুলগুলো কপালে এসে লেপ্টে আছে। ও আর্যর চোখের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, আপনার কাছে কি সবকিছুই লজিক আর খাটুনি? আপনি তো আমাকে বকা দেওয়ার সময় একবারও ভাবেননি যে সবার সামনে আমার কেমন লাগছে। আপনি তো কেবল আপনার ক্যাপ্টেনগিরিটাই বোঝেন। আমি যে টুইঙ্কেলকে খাওয়াতে গিয়েছিলাম, ওটা আপনার লজিকে পড়ে না? আর্য এবার কিছুটা নরম হলো। সে তৃষার দিকে সোজাসুজি তাকিয়ে বলল, আপনি যখন ফ্লোরের উপর দিয়ে পিছলে যাচ্ছিলেন, তখন আমার লজিক কাজ করা বন্ধ করে দিয়েছিল তৃষা। ওই কয়েক সেকেন্ডে আমার হার্টবিট কত ছিল? ও মাঝপথে থামতেই তৃষা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, মানে? নাথিং। ব্যাস, ক্যাপ্টেন আর্য এহসান ফের তার পেশাদারি গাম্ভীর্য ফিরে গিয়েছে। দেখতেই তৃষা মুখ ফেরালো। ক্ষণিকের ব্যবধানে বলল, তবুও ওভাবে কেউ বকে? টুইঙ্কেল পর্যন্ত আপনাকে পচা বলেছে? আর্য খাবারের প্লেটটা তুলে তৃষার সামনে এগিয়ে দিল। পচা পাপাকে যদি ভালো পাপার লিস্টে আনতে হয়, তবে বাণীকেই খাবারটুকু আগে শেষ করতে হবে। আমি নিজে খাইয়ে দিতে পারতাম, কিন্তু আপনি তো আবার সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছেন। সো এই সংসারটা ধরুন আর অত্যন্ত অর্ধেকটা ফিনিশ করুন। এটা আমার কোনো অর্ডার নয়, স্রেফ একটা রিকোয়েস্ট বলতে পারেন।
তৃষা আর্যর এগিয়ে দেওয়া প্লেটের দিকে তাকালো, তবে দৃষ্টির অনুভূতি বুঝতে অক্ষম হলো। অতঃপর বাম হাত দিয়ে চামচটা ধরলো ঠিকই, কিন্তু মুখটা এখনো ভার করে রাখলো। অনুরোধ করছে নাকি ব্ল্যাকমেইল? আর্য জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে বলল, যেটা আপনার ডিনার টেবিলে ফিরিয়ে আনবে সেটাই। এখন কথা কম আর প্রোটিন ইনটেক বেশি করুন। আমি বসে বই পড়তেছি। এক লোকমা কম হলে কিন্তু কাল সকালে ব্রেকফাস্টের বদলে প্রকাণ্ড একখানা ইনজেকশন আপনার অপেক্ষায় থাকবে। সো আই সে ইয়োর্স। তৃষা চট করে আর্যর দিকে একবার তাকালো। লোকটার মুখে কোনো ভাবান্তর নেই, যেন সে সত্যি ইনজেকশন পুশ করার প্রফেশনাল নার্স নিয়োগ করে রেখেছে। তৃষা মনে মনে গাল ফুলিয়ে ভাবল, শহরের ব্যস্ত রাজপথে যান্ত্রিক জীবনের কোলাহল আজ যেন একটু বেশি তীব্র। ধোঁয়াটে আকাশ চিরে সূর্যের তপ্ত রশ্মি পিচঢালা রাস্তার উপর প্রতিফলিত হয়ে এক অসহ্য দাহ তৈরি করছে। যানবাহনের অবিরাম হর্ন আর মানুষের কর্মব্যস্ততার মাঝে 2 সপ্তাহ পর নিজেকে আবিষ্কার করল তৃষা। দীর্ঘ 24টা দিন শুকনিরের সেই 4 দেয়ালের মাঝে দীর্ঘ 24টি দিন শুকনিরের সেই 4 দেয়ালের ঘেরাটোপে বন্দি থাকার পর আজ নীলিমার খোলা বুক চিরে মুক্ত বাতাসে স্বাদ নিতে এসে পা রেখেছে তার চিরচেনা কলেজের আঙিনায়। তৃষার ডান হাতে সেই ভারী ব্যান্ডেজটা এখনও তার অস্তিত্বের জানান দিচ্ছে, তবে মনের ভেতর আজ এক অস্থির বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ। কাল রাতেও শুকনিরের সেই শান্ত অন্দরমহলে আর্যর সাথে তার এক প্রস্ত ঝগড়া হয়ে গেছে। আর্যর যুক্তি ছিল অকাট্য। আজ তার হাতের ব্যান্ডেজ খোলার দিন। দীর্ঘ প্রতীক্ষার পর আজই ডাক্তারের কাছে যাওয়ার কথা, তাই কলেজে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু তৃষার জেদ ছিল তার চেয়েও বেশি। আজকে সেই গুরুত্বপূর্ণ ক্লাসটা সে কোনোভাবেই মিস করতে চায় না। আর্য সেই গম্ভীর ধমকের কাছে কাল সে সাময়িকভাবে নতি স্বীকার করলেও মনের গহীনে গোপন পরিকল্পনা বুনে রেখেছিল। তাই আজ প্রভাতে রৌদ্র কিরণ ফোটার পরপরই আর্যর ঘুম ভাঙার অবকাশ না দিয়ে তৃষা বেরিয়ে পড়েছে। কোনো প্রকার খবর না দিয়ে এক প্রকার লুকোচুরি খেলে সে কলেজের পথে পা বাড়িয়েছে। আর্য সেই অগ্নিদৃষ্টি আর তপ্ত শাসনের কথা মনে পড়লে এখনও তৃষার বুকের ভেতরটা একটু কেঁপে উঠছে ঠিকই, কিন্তু নিজের স্বাধীন সত্তাকে প্রমাণের এক অদম্য স্পৃহা তাকে আজ সাহস জুগিয়েছে। কলেজের গেট দিয়ে ভেতরে ঢোকার সময় তৃষার মনে হলো সে যেন এক খাঁচা ছোট পাখি। যদিও অবাধ্য ডান হাতটা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে সে এখনও পুরোপুরি মুক্ত নয়। সে জানে এই খবরটা যখন আর্যর কানে পৌঁছাবে তখন শুকনিরে কেবল সাইক্লোন নয়, আস্ত একটা টর্নেডো আঘাত হানবে। কিন্তু আপাতত সে সবকিছু ভুলে নিজের চেনা বেঞ্চে ফিরে যেতে চায়। করিডোর দিয়ে হাঁটার সময় অনেকে ওর ব্যান্ডেজ করা হাতের দিকে তাকাচ্ছিল, কিন্তু তৃষার মন তখন কাঙ্ক্ষিত ক্লাসে যেতে মরিয়া। ক্লাসের দরজায় দাঁড়াতে একজন অতি পরিচিত কণ্ঠে চিৎকার ওকে স্বাগত জানালো, তৃষা, মাই রিকভারি কুইন, তুই শেষমেশ আসলি। মেহসানা ছুটে এসে তৃষাকে পায়ে ছেঁকে ধরল। ওর হাতে ওর ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকিয়ে কপালে হাত ঠেকিয়ে বলল, বাপরে, এই রংদেহি হাত দিয়ে তুই কলেজে চলে এলি? তরুণী তোকে ছেড়ে দিল নাকি তুই পালিয়ে এসেছিস? তৃষা ব্যাগটা সাবধানে একপাশে রেখে ফ্যাকাশে হাসলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।